আসসালামু আলাইকুম। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না সেটা আগে জানাই দেন। তো আমরা আজকে শতকরার লাস্ট ক্লাস করব। তো শতকরার ইতিমধ্যে দুইটা ক্লাস হয়েছে। এই দুইটা ক্লাসের মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা পড়েছি, তাই না? সবাই রেডি হয়ে যান আমাদের থার্ড ক্লাস করার জন্য। জলদি জলদি রেডি হন। তো এর মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের কি মোট আমরা শতকরার 8টা টাইপের অঙ্ক করেছি। বেসিক সহকারে আমরা 8টা টাইপের অঙ্ক করেছি। আর ক্লাসগুলো কোথায় পাবেন আপনারা সবাই জানেন যে ফিচার্ড অপশনে গেলেই ক্লাসগুলো পাওয়া যায়। রেকর্ডেড ক্লাস 100টাও দেওয়া আছে। সাউন্ড ক্লিয়ার স্যার? ওকে ওকে, ভেরি গুড। তো আমরা স্টার্ট করতে পারি, তাই না? তো প্রথমে আমি কিছু কথা বলেই স্টার্ট করব। ঠিক আছে। প্রথমে যেই কথাটা বলবো যে আপনাদের সামনেই তো এক্সাম, তাই না? তো অনেকেই সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, অনেকে বিসিএস পরীক্ষা দিবেন, অনেকে আবার ব্যাংকের অনেক ক্ষেত্রে ব্যাংকের পরীক্ষা দিবেন বা অন্যান্য বিভিন্ন জায়গার পরীক্ষাগুলো দিবেন। তো আমার যেটা কথা থাকবে সেটা হচ্ছে যে প্রথম যেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, কিছু জিনিস আপনার মাইন্ড আপনাকে ধোঁকা দিবে আর কি। কীরকম ধোঁকা দিবে? যে আপনার মাইন্ড আপনাকে বলবে যে এইটা নিয়ে চিন্তা করো যে এখন পড়াশোনা শুরু করলে শেষ করা যাবে তো, কি পড়ব? অথবা আপনাকে বলতে পারে যে যদি চাকরি না হয় তাহলে কি হবে। এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে কিন্তু মাইন্ডটা কথা বলবে। মাইন্ড কথা বলবে এইভাবে করে। কেন? কারণ মাইন্ডটা চায় আপনার কম পরিশ্রম করতে হোক। কারণ আপনার শরীরকে যত কম পরিশ্রম করতে দেয় ও জাস্ট চিন্তা করতে চায়, বিভিন্ন চিন্তা করতে চাবে, কিন্তু এক্সিকিউট করতে দিবে না। মানে আপনি চিন্তা করে করেই শেষ। এই এখন থেকে এত ঘন্টা পড়লে হবে তো, আপনি পড়া শুরু করেন, 10 ঘন্টা 11 ঘন্টা করে পড়া শুরু করেন, তাহলে আপনি 100% সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হবে। কিন্তু ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফলকাম হবেন যদি পড়াশোনাটা শুরু করেন। শুরু না করলে হবে তো, এগুলো বললে জীবনে হবে না। এগুলো বললে জীবনে হবে না। কখন থেকে শুরু করতে হবে? কালকে থেকে, পরশু থেকে, 1 মাস পর থেকে, 15 দিন পর থেকে না, এখন থেকে। দিস ইজ দ্য মানে বেস্ট টাইম টু স্টার্ট। কোনটা বেস্ট টাইম? এখন থেকে স্টার্ট করার বেস্ট টাইম। যে আজকে থেকে বলতে হবে যে আজকে থেকে আমি আমার রুটিনটা একেবারে ফলো করব। আজকে থেকে এমনভাবে করে পড়ালেখা করব যাতে করে আর মানে আমি এগুলোও চিন্তা করতে না হয় যে মানে কত ঘন্টা পড়তে হবে, কি সমাচার, সর্বোচ্চ পরিমাণ পড়তে হবে। কারণ এইটা ঘন্টা দিয়ে হবে না। আপনি যদি পারেন যে হ্যাঁ 18 ঘন্টা পড়তে পারি, বেস্ট। যদি পারেন 17 ঘন্টা, বেস্ট। যদি না পারেন 15 ঘন্টা, 14 ঘন্টা, 13 ঘন্টা, যতটুকু পারেন, অন্য মানে বাদ দিয়ে যতটুকু পারেন ততটুকু আপনাকে পরিশ্রম করতে হবে। এটার কোনো লিমিটেশন নাই। কেন? কারণ আপনার চেয়ে আরেকজন বেশি পড়লে সে কিন্তু আগে গেল। এটা কিন্তু কম্পিটিশন, এটা সবাই মিলে এ প্লাস পাওয়ার বিষয় না। আপনার চেয়ে আরেকজন বেশি পড়লে সে আগায় যাবে। তাই বসে থাকা যাবে না, পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। টাইম একেবারেই নাই। আর আপনি যদি এই সময়টাকে ইউটিলাইজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো কিছু করবেন। আর টেকনিকগুলো আমরা যতই শেখাই না কেন আপনাকে অবশ্যই নিজেরাও প্র্যাকটিস করতে হবে। আমি যতই সুন্দর সুন্দর টেকনিক দিই, অনেকে আছে না যে বলে যে স্যার আপনি যখন করান খুব তো মজা লাগে, কিন্তু পরে পারি না। প্র্যাকটিস করেন না, তাই প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনি আমার চেয়ে ভালো পারবেন। আপনারা ব্রেইনি, অনেক বেশি ব্রেইনি, আপনারা অনেক বেশি ভালো পারবেন। ঠিক আছে? ওকে। তো আমরা তাহলে স্টার্ট করতে পারি। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলি। আমার দুইটা বই, এই দুইটা বই নিয়ে অনেকে কনফিউশনে থাকে। দুটো বই সম্পর্কে আমার স্টুডেন্টরা কনফিউশনে থাকলে খুবই সমস্যা। হ্যাঁ, একটা বই তো এই যে প্রাইমারি নিবন্ধনের জন্য, প্রাইমারি নিবন্ধন ম্যাজিক ম্যাথ। এটা প্রাইমারি নিবন্ধন সহ নবম থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষার জন্য উপযোগী। এটাতে শুধু গণিত অংশটা আছে, এইটাতে আছে গাণিতিক অংশ এবং মানসিক দক্ষতা। তার মানে এইটা মূলত বিসিএস এর বই। তাহলে এই যে সেকেন্ড এডিশন, যেটা সেকেন্ড এডিশন চলতেছে এখন, সেকেন্ড এডিশন আগামী বিসিএস এর আগ পর্যন্ত সেকেন্ড এডিশনই চলবে। এইটা হচ্ছে বিসিএস এর বই। ঠিক আছে? তো এইটাতে আছে কি গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুইটা মিলায়। তো যারা বিসিএস পরীক্ষা দিবেন, এইটা যারা প্রাইমারি নিবন্ধন বা মানে 19 থেকে 20তম গ্রেডের যে কোনো অন্যান্য পরীক্ষাগুলো দিবেন তাদের জন্য এই বইটা। ঠিক আছে? খুবই কনসাইজ ওয়েতে লেখা, মোটামুটি 1 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 20-25 দিনের মধ্যেই শেষ করা যাবে সুন্দর মতো করে, যদি পড়াশোনা ঠিক মতো করে করেন। ওকে,
ঠিক আছে, সাউন্ড পরে পরে আসে, সাউন্ড পরে পরে আসে কেমনে, এটা কি? আচ্ছা যাই হোক, আমার ছোট ভাই ক্লাস 11-এ পড়ে। আচ্ছা হ্যাঁ, আমি বলবো নি। ওকে, দেখেন আমরা স্টার্ট করতেছি জনসংখ্যার অঙ্কগুলো দিয়ে। জনসংখ্যার অঙ্কগুলো দিয়ে আমরা স্টার্ট করব। তো জনসংখ্যার অঙ্কের কনসেপ্টটা, আপনারা কি এই নামটা শুনেছেন? চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা, এই নামটা কি শুনেছেন? সবাই একটু আমাকে জানান তো, চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কথাটা আপনারা শুনেছেন কিনা এটা আমি একটু জানতে চাই। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা, এটা সবাই মানে শুনেছেন কিনা এই নামটা? কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা। ইয়েস, না প্রথমটা নিলে দ্বিতীয়টা নিতে হবে না, সমস্যা নাই। দেখেন, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা, এইটার যে বিষয়টা, এইটা মানে হচ্ছে যে দেখা যায় মুনাফার উপরে মুনাফা দেওয়া হয়। এটা আমি যখন সুদ কষা পড়াবো তখন এই চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টা আসবে। সুদ কষা, তাহলে আমরা লাভ ক্ষতির পরে যে সুদ কষা বা মুনাফার অঙ্ক যখন থেকে আমরা শুরু করব তখন এই চক্রবৃদ্ধি মুনাফাটা দেখতে পাবেন। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি একটা শর্টকাট বলি, সবসময় একটা সুন্দর শর্টকাট থাকে। সেই শর্টকাটটা হচ্ছে এরকম, ধরেন আপনি 1500 টাকা 1500 টাকা মনে করেন ব্যাংকে রেখেছেন, 1500 টাকা ব্যাংকে রেখেছেন। এই 1500 টাকা ব্যাংকে যে রেখেছেন, আপনার 10% চক্রবৃদ্ধি মুনাফা আপনি পাবেন 10% হারে, মানে এই মুনাফার হার হচ্ছে 10%, কিন্তু এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই মুনাফাটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এবং আচ্ছা, এটা 10% করে দিই, কারণ হ্যাঁ বাংলা ইংলিশ মিল হয়ে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত আমি আরও একটা কথা বললাম, ধরেন এইটা আপনি 2 বছর পর আপনার কাছে জানতে চাওয়া হলো যে 2 বছর পর আপনার মুনাফা আসলে কত টাকা হবে। মুনাফা আসলে কত হবে এটা যেমন বলতে পারে, বা সবৃদ্ধি মূল কত টাকা হবে এটা বলতে পারে। সবৃদ্ধি মূল কত টাকা হবে, সবৃদ্ধি মূল মানে ওই একই কথা, মানে মোট কত টাকা হবে, এইটা এই 1500 টাকাটা বৃদ্ধি পেয়ে আপনার 2 বছর পরে কত টাকা হবে, ওই মানে সবৃদ্ধি মূল মানে বৃদ্ধি পেয়ে মূলটা কত হবে, মানে এই 1500 টাকাটা বৃদ্ধি পেয়ে কত টাকা হবে, অথবা মুনাফা আসল কত টাকা হবে, অথবা সুদে মূলে কত টাকা হবে, হ্যাঁ চক্রবৃদ্ধি মুনাফায়, মনে করেন এই টাইপের একটা কোশ্চেন দেওয়া হইলো, ঠিক আছে? তো এই কোশ্চেনটা যখন অ্যান্সার আপনি দেখবেন, যখন আমরা করব এই চ্যাপ্টারটা যখন আমরা করব তখন দেখবেন আমি একটা শর্টকাট পড়াই। সেই শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা লজিক্যাল শর্টকাট একটা। এই শর্টকাটটা হচ্ছে এরকম যে আমার যে 1500 টাকা আছে, 1500 টাকা এইটার আমি 10% চক্রবৃদ্ধি মুনাফা পাচ্ছি। তারপরে 1500 টাকাটা তো হচ্ছে 100%, মানে আমার কাছে যেই টাকাটা থাকবে সেটা 100%। গতদিন আমরা যে মেইন টাকা এটাকে আমরা 100% ধরতেছিলাম, সেরকম এটা হচ্ছে 100%। তারপর সাথে আরও 10% যোগ হচ্ছে, তার মানে 10% যোগ হইলে সেটা হইলো 110%। তার মানে 1 বছর পর এই 1500 টাকার 110% আপনার আসলে টাকাটা দাঁড়াবে, মানে 10% তো মুনাফা পাবেন, কিন্তু আগে তো ছিল 100%। তার মানে 1500-এর 110% হবে আগের টাকাটা, মানে আগের টাকাটা বৃদ্ধি পেয়ে, এই 1500 টাকাটা বৃদ্ধি পেয়ে আপনার 1 বছর পরে যেই টাকাটা দাঁড়াবে সেটা হচ্ছে 1500-এর 110%। এবং যেহেতু 2 বছর পর বলেছে, এটা তো 1 বছর পর, তাহলে 1 বছর পরে টাকার পরিমাণ দাঁড়াবে 1500-এর 110%। 110 কেমনে আসলো? 100% তো হচ্ছে এই মানটাই, তার সাথে 10% যোগ হয়েছে, তার মানে 110%। এবং এর পরের বছরে যেই টাকাটা আমার এই বছরে ছিল তার আবার 110% পরের বছরে পাবো আমি, যে তার 110%। তার মানে আলটিমেটলি দাঁড়ালো কীরকম? আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে যে আমাদের 1500 এর 110% এর 110%, এটা দাঁড়ালো। মানে এরপরে আমাদেরকে জাস্ট ক্যালকুলেট করতে হবে যে 1500 এর মানে গুণন 110% মানে 110 ভাগ 100, এখানেও 110% মানে 110 ভাগ 100। দুইটা শূন্য, এখানে আমি দুটো শূন্য দিয়ে কেটে দিলাম, এখানকার দুটো শূন্য দিয়ে কেটে দিলাম, আর 11 হচ্ছে 121, তাহলে 15 গুণন 121 করলে যত আসবে সেটা হবে অ্যান্সার, যে 121 গুণন 15, তাহলে
5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 আর একে 6, আর হচ্ছে এখানে 1 2 1, তার মানে 5 1 8 1, মানে 1815 টাকা হবে অ্যান্সার, তাই না? 1815 টাকা। তো এইটা হচ্ছে আমাদের এই সিস্টেমটা কিসের সিস্টেম বলেন তো? চক্রবৃদ্ধি মুনাফার সিস্টেম। চক্রবৃদ্ধি মুনাফার সিস্টেম মানে আমার 1500 টাকা ছিল, 10% বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেলে আমরা এটা করব, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে করব, ঠিক আছে? মানে ওভারঅল আমাদের টাকাটা দাঁড়াবে হচ্ছে এরকম যে 1500 এর, মানে এটা কিন্তু একটা সূত্র দিয়ে করা যায়, C = P × 1 + R⁴ এটা একটা সূত্র আছে। এই সূত্রটা অ্যাপ্লাই না করে আমরা ভেঙে ভেঙে এইভাবে করে করতে পারি, মানে এই সিস্টেমেও করতে পারি। মানে সি মানে হচ্ছে মূলধন 1500 টাকা ছিল, 1 + R মানে হচ্ছে 10%, মানে 10/100, আর N মানে হচ্ছে 2 বছর, মানে এটারও মান বের করলে আপনার ওই 1815 টাকাই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? মানে এটার একটা শর্টকাট, মানে এটা সূত্রটা হচ্ছে C × 1 + R⁴ কিন্তু এটা এইভাবে করলেও করা যায়। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সবাই কি ক্লিয়ার আমি যা বুঝাইলাম? যে চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু একটা সূত্র আছে, C মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান, মানে কম্পাউন্ড যেই অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা সমান হচ্ছে C = P × 1 + R⁴ আর মানে তো রেট মানে 10%, 10/100, আর N মানে হচ্ছে সময় 2 বছর, মানে টু দি পাওয়ার 2। এইটা করলেও 1815 টাকা আসবে। এইভাবে করে আমরা করতে পারি। সবাই ক্লিয়ার? বুঝেছি? এটা আমরা কিন্তু আবার করব, তাই না? কোথায় করব? মুনাফার অঙ্ক যখন করব তখন আবার করব, আবার মুনাফার অঙ্কের সরল মানে চক্রবৃদ্ধি মুনাফায় যখন করব তখন আবার করব, প্রবলেম নাই। তো ঠিক আছে, তো আমরা এইটার এখানে কেন করলাম? এখানে করার পিছনে কারণ জনসংখ্যা বৃদ্ধির যে বিষয়টা আছে এটা পুরোপুরি চক্রবৃদ্ধি মুনাফার মতে। জনসংখ্যা বৃদ্ধির যে বিষয়টা আছে পুরোপুরি চক্রবৃদ্ধি মুনাফার মতো। কীরকম? মনে করেন এখানে যে অঙ্কটা দেয়া আছে দেখেন, কোনো শহরের বর্তমান জনসংখ্যা বলা আছে 4 লক্ষ, 4 লক্ষ হচ্ছে বর্তমান জনসংখ্যা। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার 25% হলে, হ্যাঁ, 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো এটা আপনি কিভাবে করতে পারেন? দেখেন যে আপনি 2 বছর পর, মানে আপনি চিন্তা করেন যে বর্তমানে জনসংখ্যা দেওয়া আছে হচ্ছে 4 লক্ষ। বর্তমানে কত জনসংখ্যা দেওয়া আছে বলেন তো? 4 লক্ষ জনসংখ্যা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে বর্তমানে জনসংখ্যা দেওয়া আছে হচ্ছে 4 লক্ষ। তো এই যে 4 লক্ষ যে দেওয়া আছে এবং এরপরে 2 বছর পর জনসংখ্যার পরিমাণ বের করতে বলছে, তাহলে একটু আগে আসল যে বিষয়টা ছিল সেই আসলটা, মানে যার পরে মানে প্রথমে যে ইয়াটা থাকবে সেটা হচ্ছে আসলের পরিমাণ। তাহলে আসল মানে এইটা হচ্ছে প্রথমে 4 লক্ষ ছিল, আর শতকরা 25 করে বৃদ্ধি পাচ্ছে, শতকরা 25 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি 25%। শতকরা জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 25%, তার মানে এটা হচ্ছে রেটের ভ্যালু, তাই না? তাহলে আমরা এইভাবে করে বলতে পারি যে 2 বছর পর জনসংখ্যা, তাহলে 2 বছর পর জনসংখ্যা সমান আমরা কিভাবে করে বলতে পারি? সেটা হচ্ছে আমাদের ছিল 4 লক্ষ, তাহলে 4 দিয়ে 2টা শূন্য, তারপরে আবার 3টা শূন্য, 4 লক্ষ এর আমাদের 2 বছর পরে যেহেতু চাইছে 125%, হ্যাঁ 4 লক্ষ তো এটা ইংলিশ দিয়ে লিখি 4 লক্ষ, 125% এর 125%। 2বার কেন দিয়েছি বলেন তো? 2বার দিয়েছি 2 বছর জন্য। যদি 1 বছর পর কত হতো বলতো, তাহলে আমি একবার 125% দিতাম। যেহেতু 2 বছর পরে লেখা আছে যে 2 বছর পর কত হবে, তাই 2বার 125% দিয়েছি। ক্লিয়ার? তাহলে 2বার আমরা 125% দিয়েছি, 2বার 125% দিয়েছি, যেহেতু 2বার আমাকে বলেছে। বলেন তো এখন অ্যান্সারটা কত? অ্যান্সারটা কত হবে? একটু অ্যান্সার দেন সবাই, বলেন। মানে এখানে কত আসবে? অ্যান্সার কত আসবে? আচ্ছা, এখানে 4 লক্ষ গুণন এর জন্য গুণন 125 ভাগ 100 ইন্টু 125 ভাগ 100, তার মানে 1 2 3 4টা শূন্য, এখানকার 1 2 3
4টা শূন্য দিয়ে কাটা যাচ্ছে, তার মানে 125 গুণন 125 গুণন 40, 125 আর 125 গুণ করলে আপনি কত পাবেন? আচ্ছা আমরা নর্মাল ওয়েতেই গুণ করি, 5কে যদি 125 দিয়ে গুণ করা যায় 625, হ্যাঁ 625, তাকে 2 দিয়ে গুণ করলে আস্তে আস্তে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আর একে 5, 2 ওকে হচ্ছে 2, 2টা শূন্য এখানে আস্তে আস্তে 5 2 1, তার মানে থাকে 5 2, 5 5 10 আর 6 হচ্ছে 16, 6 হাতে থাকলো 1, এখানে থাকতেছে 156 2 5, তাকে আবার আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ 40 যেহেতু 4 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে, বা 40 দিয়েও গুণ করতে পারি, মানে লাস্টে একটা শূন্য থাকতেছে আর 4 দিয়ে গুণ করি, 4 5 হচ্ছে 20 শূন্য, হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10, হাতে থাকলো 1, 4 6 24 আর হাতের 1 মিলে 25, হাতে থাকলো 2, 4 5 20, 20 আর 2 হাতে 2 মিলে 22, আর 4 ওকে 4 আর 2 হচ্ছে 6, মানে 625 3টা শূন্য, তাহলে 625 3টা শূন্য হবে আমাদের অ্যান্সার, 625 3টা শূন্য মানে 6,25,000, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, গুণ গুণ খালি, তাই না, গুণ করে ফেলেই হয়ে গেল, এই নাম্বারটা অ্যান্সার। তার মানে 4 লক্ষ ছিল, 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে 4 লক্ষের 25% হবে প্রথম বছরে, প্রথম বছর শেষে, তাহলে দ্বিতীয় বছর শেষে তার আবার 125%, মানে 25% বৃদ্ধি পেলে আমি যদি 4 লক্ষের 25% দেই, 4 লক্ষের 25% যদি দেওয়া যায় তাহলে কতটুকু বেড়েছে সেইটা পাওয়া যাবে, এবং তার সাথে যদি 4 লক্ষ যোগ করা হয় তাহলে 1 বছর পরে বেড়ে কতটুকু হয়েছে সেটা পাওয়া যাবে। মানে কথাটা বুঝেন নাই? আমি যদি 4 লক্ষ ছিল, এই 4 লক্ষের 25% যদি আমরা চিন্তা করি তাহলে কত কি পাওয়া যাবে, কতটুকু বেড়েছে, 25% যে বেড়েছে সেই 25%-এর মানটা কত সেটা পাওয়া যাবে, সেটাকে আবার 4 লক্ষের সাথে যোগ করে দিতে হবে, তাহলে আর 125% দিলে যেই মানটা বের হবে সেটা হচ্ছে 4 বছর পরে কত হবে সেটাই পাওয়া যাবে, মানে ওই যে যোগটা আর করতে হচ্ছে না, 4 লক্ষটা আর পরে যোগ করতে হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝা গেছে? মানে 125কে 125 দিয়ে গুণ করলে আপনার পেয়েছেন 116 25, তাকে আবার 40 দিয়ে গুণ করলে পাচ্ছি 625 3টা শূন্য। ক্লিয়ার? তাহলে 4 লক্ষ ছিল আগে লোক, 4 লক্ষের 25% করলে কত পার্সেন্ট, মানে কতজন লোক বৃদ্ধি পেয়েছে 1 বছর পর তা পাওয়া যাবে, আর 4 লক্ষের 125% করলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে সেটা পাওয়া যাবে। মানে এই জিনিসটা কিন্তু অল টাইম বুঝবেন, হ্যাঁ এই জিনিসটা নিজেদেরকে সব সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি কথাটা আবার বলি, ধরেন আপনার কাছে জিনিসটা দেওয়া থাকলো যে এই মনে করেন আমি যদি ব্যাপারটা বলি, অনেক সময় আরও একটা এক্সাম্পল দেই, ধরেন আপনাকে যদি আমি বলি যে কোনো একটা জিনিসের দাম মনে করেন 80 টাকা, হ্যাঁ 80 টাকা দাম, 80 টাকা দাম, তো আপনাকে আমি বললাম যে ওই 80 টাকা যে দাম আছে এইটার 25% বৃদ্ধি পেলে 80 টাকা, আচ্ছা 80 টাকা 25% বৃদ্ধি পেলে দামটা কত হবে, মানে দাম কত, এই 80 টাকার জিনিসের 25% বৃদ্ধি পেলে দাম কত হবে। তো সেইটা আপনি 2 নিয়মে করতে পারেন, 2টা নিয়ম, বিষয়টা হচ্ছে এরকম 2টা নিয়ম, যে সেটা হচ্ছে 80 এর আপনি 25% বের করলেন, তাহলে 80 এর 25% যখন আপনি বের করতেছেন সেটা হচ্ছে বৃদ্ধি পেলো কতটুকু, সেটা কতটুকু বৃদ্ধি পেয়েছে হচ্ছে 80 এর 80%, এর মানে গুণন 25% মানে 25 ভাই হচ্ছে 100, 1 এখানে 4 থাকতেছে, এখানে 20 চলে আসতেছে, তাহলে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 টাকা বৃদ্ধি পেলো, তাহলে আগে ছিল 80 টাকা, তার সাথে 20 টাকা বৃদ্ধি পেলো, তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো, তাহলে বৃদ্ধি পেয়েছে 20 টাকা, আগে ছিল 80 টাকা, তাহলে 80 + 20 মানে আমাদের আসলে 100 টাকা এখন হলো। তাহলে এইভাবে অঙ্কটা করা যায়। আবার এই অঙ্কটা বিকল্প আরেকটা নিয়মে করা যায়, বিকল্প নিয়মে সেটা হচ্ছে, আমি একবারে আগে 80 টাকা ছিল, আমি তো জানি যে 80 টাকা মানেই হচ্ছে 100%, মানে আমার কাছে 100% যদি টাকাটাকে আমি মূল্যায়ন করি তাহলে আমার কাছে 100% মানে 80 টাকাই আছে, এর 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন হয়ে গেছে সেটা 125%, তাহলে 125% কত, তাহলে আমি ডিরেক্টলি এই টাকাটা পাবো যে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, তাহলে 80 × 125/100, 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, তার 4 দিয়ে কাটলে
4 20 হচ্ছে 80, তার মানে 5 20 হচ্ছে 100 টাকা। মানে এটা আমরা ডিরেক্টলি পেলাম, মানে দুইটাই নিয়ম। আমি যদি 80 এর 125% করি তাহলে ডিরেক্টলি অ্যান্সারটা পাবো যে 80 এর 125%। আর যদি আবার কতটুকু বৃদ্ধি পেয়েছে, 80 এর 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 80, তার সাথে 20 যোগ করে দিলাম। দুটাই আমরা করতে পারি। সেই রকম জনসংখ্যার বেলাও একই কথা। যদি 4 লক্ষের 25% করেন, তাহলে 4 লক্ষের 25% করলে আমার কত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটাও পাবো। হ্যাঁ, তার সাথে তাহলে 4 লক্ষ আগে যোগ করতে হবে, তার সাথে 4 লক্ষ যোগ করব, তাহলে নতুন জনসংখ্যা, তারপরে আবার তার 25%, হ্যাঁ, তারপরে তার সাথে আবার ওই পরের জনসংখ্যাটা যোগ করতে হবে। এটা করতে পারি। অথবা আমি একেবারে 4 লক্ষের 125% দিলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে এটা আমরা পেলাম, যে 1 বছর পরে বৃদ্ধি পেয়ে কত হলো, তাহলে এই জনসংখ্যাটার আবার 125%, মানে তারপরের বছর বৃদ্ধি পেয়ে কত হলো। ক্লিয়ার? বুঝা গেছে? আমরা বুঝছি কিনা, মানে জিনিসটা ক্লিয়ার হয়েছে? সেম জিনিসটাই, মানে একটু আগে যেই জিনিসটা বুঝালাম একেবারে সেম জিনিস। ওকে, ঠিক আছে। আসেন, একটি গ্রামের জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেয়ে 1650 জন হলে পূর্বের জনসংখ্যা কত? এবার কিন্তু পূর্বের জনসংখ্যাটা জানতে চেয়েছে। তাহলে দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমান জনসংখ্যা সমান, মানে বৃদ্ধি পেয়েছে কি পূর্বের জনসংখ্যার উপরেই তো 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বের জনসংখ্যা যেটা আছে সেই পূর্বের এর, মানে পূর্ব জনসংখ্যা এর কত পার্সেন্ট? 10% বৃদ্ধি পেয়েছে। তার মানে 110% হলে বর্তমান জনসংখ্যাটা এসছে। যেহেতু 10% বৃদ্ধি পেয়ে পূর্বর জনসংখ্যা এর 110% মানে বর্তমান জনসংখ্যা। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আমরা কি পাই? কোনটা দেওয়া আছে? বর্ধিত হয়েছে 1650, তার মানে এই বর্তমান জনসংখ্যাটার মান দেওয়া আছে 1650। তাহলে ইকুয়াল পূর্বের জনসংখ্যা আমাকে বের করতে হবে। তো পূর্ব এর মানে গুণন 100%, মানে 110% মানে 110/100। তাহলে পূর্বের জনসংখ্যা ইকুয়াল কত দাঁড়াবে? তাহলে পূর্বের জনসংখ্যা সমান 1650, এই 100 গুণন তার সাথে নিচে হচ্ছে 110। তাহলে আমরা কাটাকাটি করলে কত পাচ্ছি? একটা শূন্য কেটে দিলাম, 11 কে 11, তাহলে 5 5 5 11 55, 15 গুণন 100 মানে 1500। তার মানে পূর্বের জনসংখ্যা ছিল 1500 জন। 1500 না? পূর্বের জনসংখ্যা ছিল 1500 জন। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এটা 1500 জনই হবে। এখানে স্লাইডে ভুল এসছে, এটা খ নাম্বার হবে আর কি, 1500 জন হবে। আচ্ছা, ক্লিয়ার? বুঝা গেছে? 2 নাম্বার হবে। হ্যাঁ, মানে বর্তমান জনসংখ্যা সমান পূর্বর জনসংখ্যা এর 110%, কারণ 10% বৃদ্ধি পেয়ে এই বর্তমান জনসংখ্যাটা হচ্ছে 1650। তাহলে পূর্বের জনসংখ্যাটা বের করতে বলছে, তাহলে পূর্বের ইকুয়াল হবে। আপনি মানে এই জিনিস যদি এখনো বুঝতে না পারেন তাহলে কিন্তু খুব প্যাথেটিক, যে কেউ যদি এইটা বলে যে এই ক্যালকুলেশন করতে পারি না, খুব প্যাথেটিক হয়ে যাবে। মনে করেন এটা হচ্ছে 6 ইকুয়াল, মনে করেন আপনার কাছে আছে এক্স গুণন 5 মনে করেন আপনার কাছে আছে এক্স গুণন 12/9 মনে করেন আছে আপনার কাছে। তাহলে এইখান থেকে আপনি এক্স কিভাবে বের করবেন? আপনার অযথা আপনি একে মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ আমাকে যদি এক্স বের করতে হবে, এই পুরাটাকে আমি বাম পাশে চিন্তা করি আর ডান পাশে 6 আছে এটা চিন্তা করি। তাহলে তারপরে এক্স ইকুয়াল কি চিন্তা করব? এই 6 এর সাথে এইটা যেহেতু উপরে ছিল এটা নিচে যাবে, আর এটা নিচে ছিল এটা উপরে 9 হবে, নিচে 12 হবে। এইরকম আপনি আগে চিন্তা করবেন পূর্বের জনসংখ্যা যেহেতু বের করতে হবে, তাহলে পুরো জিনিসটাকে আগে বাম পাশে চিন্তা করবেন, আর এই 1650টাকে ডান পাশে চিন্তা করবেন। তারপরে 1650 ডানে আছে আর এই গোটা জিনিসটা বামে আছে, তাহলে এই 100 যেহেতু নিচে আছে এই পাশে গেলে উপরে যাবে, আর 110 যেহেতু উপরে আছে গুণ আকারে, তাহলে 110টা নিচে আসবে। এই জিনিসটুকু কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এই ছোটো মোটো জিনিস না বুঝলে কিন্তু চলবে না। সবাই ক্লিয়ার? বুঝছি? ওকে। ওকে, আচ্ছা, এবার বলছে যে কোনো গ্রামের জনসংখ্যা 15% বাড়ে, বছরের শেষে জনসংখ্যা
হ্যাঁ 2969 হয়। বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? তাহলে বছরের শুরুতে জনসংখ্যা চাইছে আর শেষে জনসংখ্যা দেওয়া আছে। তাহলে শেষে সমান হচ্ছে শুরু ইন্টু 15%, যেহেতু বাড়ে 115%। তার মানে শুরুতে কতটুকু ছিল সেটা জানতে চাইছে, শেষেরটা দেওয়া আছে। তাহলে শেষেরটা দেওয়া আছে হচ্ছে 6900 ইকুয়াল শুরু গুণন হচ্ছে আমাদের 15%, 115% মানে 115/100। তাহলে শুরুতে জনসংখ্যা কত ছিল? আমরা এভাবে করে বলতে পারি যে শুরুতে জনসংখ্যা আমি চিন্তা করবো এই জিনিসটা বাম পাশে, এই জিনিসটা ডান পাশে। তাহলে শুরুর জনসংখ্যা 6900 গুণন 100 ভাগ হচ্ছে 115। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে কাটতে পারি। হ্যাঁ 5 দিয়ে কাটলে আসে 5 20 100, এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 3 5 15 23। তাহলে 3 23 হচ্ছে 69, 300 গুণন 20 মানে 6 দিয়ে 3টা 0 মানে 6000। তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে ঘ, 6000 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? এই আর কি। আরও একটা অঙ্ক আছে, আর অঙ্ক দেওয়াই হয়নি, ঠিক আছে, আর দরকার নেই, এই অঙ্ক করলেই হবে। বুঝে গেছেন যে জনসংখ্যা আগের পিসের বিষয়টা আপনারা বুঝা পেয়ে গেছেন, পাইছেন না? একেবারে এরকম, আর কিচ্ছু নাই, সবাই পারার কথা। এইবার বিষয়টা হচ্ছে এরকম যে দুটি ভিন্ন অংশের একত্রে শতকরা নির্ণয়। দুটি ভিন্ন অংশের যদি একত্রে শতকরা নির্ণয় করতে চান তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন? সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ মানে আমার ম্যাজিক ম্যাথ বইটা স্পেশাল যে ম্যাজিক ম্যাথ, হ্যাঁ এই বইগুলা কেন পড়া দরকার? দেখেন এই অঙ্কটাই দেখেন, একজন ব্যবসায়ী আমদানিকৃত 240টি বাইকের মধ্যে 15% বাইকে ত্রুটি খুঁজে পেল। পরবর্তী আমদানিকৃত 160টি বাইকের মধ্যে 5% ত্রুটি খুঁজে পেল। দুইবারে সে কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল? এই কোশ্চেনটার অ্যান্সারগুলা আপনি যদি নর্মাল ওয়েতে করতে চান তাহলে অঙ্কগুলো অনেক বড় হবে। কিন্তু আমি যদি আমার ম্যাজিক ম্যাথ বইয়ের যে শর্টকাট নিয়মটা দেওয়া আছে, যখন দুইটা আলাদা আলাদা অংশের আলাদা আলাদা পার্সেন্ট দেওয়া আছে এবং দুইবারে টোটাল আপনি একটা পার্সেন্টেজ বের করতে চাচ্ছেন, এটা নর্মালি করলে অনেক বড় হবে। আমার নর্মাল নিয়মটাও দেওয়া আছে ম্যাজিক ম্যাথ বইয়ে, বিকল্প পদ্ধতি দিয়ে নর্মাল নিয়মটাও দেওয়া আছে। কিন্তু এটা মানে পদ্ধতিটা হচ্ছে আমাদের যে শর্টকাট পদ্ধতিটা যেটা, সেইটা অল টাইম মনে রাখবেন, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি হবে। সেটা কি? ax প্লাস by, হ্যাঁ, ডিভিশন হচ্ছে a প্লাস b। ax প্লাস by ডিভিশন হচ্ছে a প্লাস b। এটা করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো এটার বিষয়টা কি? এটার বিষয়টা হচ্ছে যে আপনি জাস্ট মানগুলাকে গুণ করবেন। এখানে যে মানগুলা যে দেওয়া আছে, এর মান মানে হচ্ছে 240টা দেওয়া আছে, তাহলে 240 গুণন, এখানে 15% দেওয়া আছে, 15 নেবেন, প্লাস এখানে কি দেওয়া আছে 160, তাহলে 160 গুণন কত পার্সেন্ট দেওয়া আছে বলেন তো? 160টি বাইকের মধ্যে 5% দেওয়া আছে, ইন্টু 5 দিবেন, ডিভিশন 240 প্লাস হচ্ছে 160 করে দিলে আপনার অ্যান্সার শেষ। ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার শেষ হয়ে যাবে। তো আসেন আমরা ক্যালকুলেশনও করে ফেলি। আচ্ছা 24 গুণন 15, 24কে আমরা যদি 15 দিয়ে গুণ করি তাহলে 4 5 হচ্ছে 20, আর 5 দিয়ে গুণে 10, আর 2 হচ্ছে 12। এখানে হচ্ছে আমাদের 24 0 6 3 360। তারপরে 24কে 15 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 360 আর একটা 0 মানে 3600 প্লাস, আর 5 হচ্ছে 80, তাহলে 80 যদি হয় তার সাথে একটা 0 মানে 800, আর 240 আর 160 মিলে হচ্ছে 400। তাহলে আমরা কত পাচ্ছি? 3600 আর 800 মিলে হচ্ছে 4400 ভাগ হচ্ছে 400। দুটা শূন্য কাটা, হ্যাঁ, আর 4 দিয়ে কাটলে 11%, তার মানে পার্সেন্টেজ আসতেছে হচ্ছে 11%। ঠিক আছে? তো এই অঙ্কটা জাস্ট এই টাইপের অঙ্ক যখন আপনি করবেন তখন আপনি এরকম শর্টকাট পদ্ধতিতে আপনি করে ফেলতে পারেন, 11% হবে অ্যান্সার। এটা যদি এখন আপনি নর্মাল প্রসিজিওরে করতে চান তাহলে কীরকম হবে? মানে নর্মাল প্রসিজিওর কঠিন বলবো না, হ্যাঁ, কিন্তু লেন্দি। যেমন আমদানিকৃত 224টার মধ্যে 15% হচ্ছে ত্রুটি সম্পন্ন, তাহলে আমি কি পাবো? যে 240 এর 15% আগে আমাকে বের করতে হবে, 240-এর 15%। তাহলে প্রথম প্রকারে যে ত্রুটি সম্পন্ন, হ্যাঁ, ডিফেক্টিভ মানে D1 ডিফেক্টিভ, তাহলে আমরা 240 এর আমরা এর মানে গুণন 15% মানে 15/100, একটা শূন্য কেটে দিলাম, 3 5 15, 5 2 10, এখানে 12 আসে, তাহলে 3 12 হচ্ছে 36টা,
ত্রুটিপূর্ণ আছে। আচ্ছা, ডিফেক্টিভ 2 দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমরা পাচ্ছি 160-এর মধ্যে 5%। তাহলে 100, আমি দ্বিতীয় নিয়মটা করাচ্ছি, এর 5%। তাহলে 160 গুণন 5 ভাগ, আমরা 100 পাচ্ছি, 0 0 কাটা, 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে এখানে 8টি, এখানে ত্রুটিপূর্ণ হচ্ছে 8টি। তাহলে 8 আর এখানে আছে 36, 8 আর 36-এ কত, 8 আর 36 যোগ করলে হচ্ছে মোট হচ্ছে আমাদের 44টা ত্রুটিপূর্ণ। তাহলে 44টা ত্রুটিপূর্ণ ডিফেক্টিভ 1 আর ডিফেক্টিভ 2 মিলে 36 আর 8 মিলে হচ্ছে 44টা ত্রুটিপূর্ণ। এই 44টা যে ত্রুটিপূর্ণ আপনি পেয়েছেন, 44টা ত্রুটিপূর্ণ যে পেলেন, কয়টার মধ্যে 44টা ত্রুটিপূর্ণ পেলেন? সেটা হচ্ছে 240 আছে আর 160 আছে, 240 আর 160 মিলে মোট হচ্ছে 400টি। তাহলে মোট হচ্ছে 400টি। আমি কি বলেছিলাম যে মোট থাকে নিচে, যার পার্সেন্টেজ বের করতে চাবো সেইটুক থাকবে উপরে। যেহেতু আমি ত্রুটিপূর্ণ বাইকের সংখ্যা, মানে ত্রুটিপূর্ণ বাইকের সংখ্যা বের করতে চাই, ত্রুটিপূর্ণ আমি পেয়েছি প্রথম চালানের মধ্যে আমি 36টা ত্রুটিপূর্ণ পেয়েছি, দ্বিতীয় চালানের মধ্যে আমি 8টা ত্রুটিপূর্ণ পেয়েছি। তাহলে 8 আর 36 যোগ করলে 44, এই 44টা ত্রুটিপূর্ণ পেলাম কয়টার মধ্যে? 400টার মধ্যে। তাহলে আমাদের পার্সেন্টেজ কত বের হবে? 100% দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 11 যেহেতু 44, তার মানে মোটের উপরে আমরা ত্রুটিপূর্ণ বাইক হচ্ছে 11%। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই কি বুঝছেন? ক্লিয়ার? সবাই কি বুঝছেন? মানে এটার শর্টকাটটা হচ্ছে এরকম যে এইটার সাথে যেটা পার্সেন্টেজ ওটা যোগ করে দিব, এটার সাথে এটার পার্সেন্টেজ যোগ করে দিলাম, বাই হচ্ছে a + b। এটা হচ্ছে শর্টকাট। আর নর্মাল নিয়মটা হচ্ছে এত এর 15%। কতগুলো ত্রুটিপূর্ণ বের করলাম? যে প্রথমে ত্রুটিপূর্ণ আছে হচ্ছে আমাদের 36টা, 240-এর 15%, তারপরে 160টার মধ্যে 5টা ত্রুটিপূর্ণ, তাহলে 160-এর 5% মানে 8টা, এই দুটা যোগ করলে 36 আর 8 যোগ করলে হচ্ছে 44টা ত্রুটিপূর্ণ টোটাল। কয়টার মধ্যে? এই 240 আর 160 যোগ করলে 400টার মধ্যে। 400টার মধ্যে 44টা ত্রুটিপূর্ণ, একের মধ্যে কত, 100-র মধ্যে কত। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে ওকে, একই টাইপের অঙ্ক করেন দেখি। এই অঙ্কটা করেন সবাই। যে একটি শ্রেণীর 20 জন ছাত্রী, এবং 30 জন ছাত্র একটি বনভোজনের আয়োজন করলো। 30 জন ছাত্রী এবং 30% ছাত্রী এবং 20% ছাত্র বনভোজনে অংশগ্রহণ করলে শতকরা কতজন অংশগ্রহণ করেছে? হ্যাঁ, বলেন কিভাবে করবেন? পারা গেছে? তাহলে এই যে ছাত্রীর মধ্যে 20 জন ছাত্রী, এখানে আছে 30%, তাহলে 20 × 30 প্লাস 30 × 40, মানে এই যে ছাত্র 30 জন এবং হচ্ছে 40%, ভাগ 20 + 30 মানে 50। তার মানে এই দুটো গুণ করলে আস্তে আস্তে 600, এই দুটো গুণ করলে আস্তে আস্তে 1200 ভাগ এখানে হচ্ছে 50, দুইটা যোগ করলে আস্তে আস্তে 1800, ভাগ হচ্ছে 500। কাটাকাটি যদি আমরা করি, কাটাকাটি করলে 18কে 5 দিয়ে ভাগ, 18কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? হ্যাঁ, 3 5 হচ্ছে 15, তাই না? তারপরে আচ্ছা, এটা তো 50, ভুল করছি। হ্যাঁ, এটা 500 না 50। ওকে, তার মানে 1800 ভাগ হচ্ছে 50, মানে একটা শূন্য কাটায়, এখন তো 5 দিয়ে যাবে, 3 5 15 আর 5 6 30, মানে 36%। তার মানে 36% অংশগ্রহণ করছে, এই আর কি। সহজ, এটা সবাই পারবে। এর আগে যেহেতু নিয়মটা বলে দিছি, এই নিয়মই করে ফেলবেন, আর কোনো ভেজাল নাই। আমার বইয়ের মধ্যে আরও অঙ্ক দেওয়া আছে, যারা ম্যাজিক ম্যাথ বই কিনছেন তারা আরও প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন এরপরে। এখন আমরা যদি, এগুলো খুবই সহজ অঙ্ক, যে একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 52% ছাত্র, ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? তো হাজার হাজার নিয়মে করা যায়, এটা যদি ক্লাস 5-এর স্টুডেন্টকে দেওয়া যায় সেও পারবে। আপনি বলেন এই অঙ্ক 5-এর স্টুডেন্ট পারবে কিনা? অবশ্যই পারবে। এর চেয়ে ওদের কোশ্চেন কঠিন আসে। শতকরা তো চ্যাপ্টার আছে, ওদের চ্যাপ্টার মনে হয় 10 না 11 জানি না, 9 মনে হয়, 9 নাম্বার চ্যাপ্টার ক্লাস 5-এ। তো এর চেয়ে অনেক কঠিন কোশ্চেন এদের, যে এতজন শিক্ষার্থীর মধ্যে এতজন হচ্ছে ছাত্র,
বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত। তো ব্যাপারটা হচ্ছে আমরা অনেকভাবে করতে পারি যে এত এর 52% বের করে ছাত্রীর সংখ্যা বের করলাম, সেটা 450 থেকে বিয়োগ করে দিলাম। অথবা আরেকটা করতে পারি যে ছাত্রীর সংখ্যা আমরা যদি ডিরেক্টলি বের করতে চাই, তাহলে 450 এর 52% বের না করে 48% ডিরেক্টলি বের করলাম। কেন? টোটাল ছাত্রছাত্রীর মিলে তো 100%, তাহলে 100 থেকে 52% বাদ দিলে বাকি 48% হচ্ছে ছাত্রী। তাহলে 450-এর 48% বের করলে ছাত্রীর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 450 গুণন 48 ভাগ হচ্ছে 100, এটা করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা 5 দিয়ে কাটলে 5 9 45, আর 5 দ্বিগুণে হচ্ছে 10, 2 দিয়ে কাটলে 24, তাহলে 4 24-এ না 9 24-এ কত? 9 24-এ 216, 9 24-এ হচ্ছে 216। তার মানে ঘ নম্বরটা অ্যান্সার হবে। মানে 9 24-এ 216 কীভাবে চিন্তা করলাম বলেন তো? মানে আপনারাও এইভাবে চিন্তা করবেন যে 9 24, এটা গুণ না করে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে 24-কে 10 দিয়ে গুণ করলে তো হয় 240, মানে একটা শূন্য বসে যাবে। তার চেয়ে 9 24 মানে কি একটা 24 কম আছে, তার 240 থেকে 24 বাদ দিলে 216 হয়। এইভাবে করে মুখোমুখি কিন্তু গুণ করা যায়। হ্যাঁ, এগুলো কিন্তু একটু চিন্তা করবেন, না চিন্তা করলে কিন্তু ঝামেলা। মানে আপনি যদি মনে মনে চিন্তা করেন যে 224-কে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে কি 240 না? তার চেয়ে 9 দিয়ে গুণ করা মানে কি একটা 24 কম আছে, তাহলে 240 থেকে যদি আমি 24 বিয়োগ করি 216 আসবে। এভাবে করে মুখে মুখে চিন্তা করার সিস্টেমটা এরকম। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পরে 9টি আম পচে গেল, শতকরা কয়টি আম ভালো ছিল? হাই হাই, এগুলো কোনো কোশ্চেন হইলো? তাহলে ভালো আমের পরিমাণ হচ্ছে 151টা, 171টা, মোট আম ছিল 180টা। তাহলে পার্সেন্টেজ হচ্ছে গুণন 100% করে দিলেই হয়ে গেল। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 9 দিয়ে কাটলে 9 দ্বিগুণে 18, আর 9 কে 9, আর বিয়োগ করলে হচ্ছে 9 9 81, 19, এখানে আস্তে আস্তে হচ্ছে 5 গুণন 19 মানে 5 19 95। হ্যাঁ, 5 19 হচ্ছে 95। 5 20-এ যেহেতু 100, তার মানে তার চেয়ে একটা 5 কম আছে, তার মানে 95 হবে। তো অ্যান্সার হচ্ছে 95। এগুলো পারা যাবে। এগুলো কি অঙ্ক? এগুলোতে টাইম নষ্ট করা যাবে না। ফেল করলে শতকরা পাশের আর কত? হ্যাঁ, 42 জন ফেল করছে, মানে বাকি মানে 60 থেকে 42 বাদ দিলে 18 জন আসলে পাস করছে। তাহলে 18 জন পাস করলে 18 ভাগ হচ্ছে 60 ইন্টু 100% করে দিলেই হয়ে যাবে, তাই না? মানে মোট হচ্ছে 60 জন ছিল, 60 জনের মধ্যে 18 জন আসলে পাস করছে। তাহলে মোট থাকবে নিচে, পাশের পাস কতজন করছে সেটা থাকবে উপরে, ইন্টু 100% করে দিলে পাশের পরিমাণ পেয়ে যাবো। 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 3 6 হচ্ছে 18, 3 গুণন 30, 3 গুণন 10 মানে 30% হবে অ্যান্সার, পাশের শতকরা পরিমাণ। আচ্ছা, এই অঙ্কটাও অনেক ইজি, কিন্তু তারপরে অনেকেই পারে না। রেজা সাহেব তার সম্পদের 12% হচ্ছে স্ত্রীকে, 58% ছেলেকে দিয়েছেন। তাহলে 12 আর 58 যোগ করলে 70% দিয়ে দিয়েছেন। তাহলে অবশিষ্ট টাকা তার মেয়েকে দিয়েছেন। তাহলে অবশিষ্ট আমি যদি চিন্তা করি এই দুটা মিলে কত পার্সেন্ট, এই 12% আর 58% যদি আমরা যোগ করি তাহলে কত পার্সেন্ট হয়ে গেছে? 70%। এই দুটা হচ্ছে স্ত্রী আর ছেলে পেয়েছে। তাহলে বাকিটা পেয়েছে হচ্ছে মেয়ে। তাহলে মেয়ে বাকিটা কতটুকু পেল? তাহলে 100 মাইনাস 70 কত পার্সেন্ট? 100 মাইনাস 70 মানে হচ্ছে 30%। তাহলে 30% পেয়েছে হচ্ছে মেয়ে। তাহলে 30% যে মেয়ে পেলো, এই 30%-এর মূল্য, এই যে অবশিষ্ট টাকা হচ্ছে মেয়েকে দিয়েছেন, সেই 30%-এর মূল্য হচ্ছে 30%-এর মূল্য হচ্ছে 7,20,000 টাকা। 30%-এর মূল্য 7,20,000 টাকা। আমাকে বলছে যে তার সম্পদের পরিমাণ কত পার্সেন্ট তার সম্পদ ছিল। আমরা এই হিসাবগুলো যে পার্সেন্টেজে করতেছি, আমরা ধরে নিচ্ছি যে তার সম্পদ ছিল 100%। তার মধ্যে 12% দিয়েছেন স্ত্রীকে, তার মধ্যে 58% দিয়েছেন ছেলেকে, এবং বাকি পার্সেন্টেজটা দিয়েছেন মেয়েকে। তাহলে মোট তো তার 100% ছিল। তাহলে এই 12 আর 58 মিলে হচ্ছে 70%। 70% দুজনকে দিয়ে দিয়েছেন। তাহলে 100% থেকে 70% দিয়ে দিলে আর থাকে 30%। সেই 30% দিয়েছেন মেয়েকে। তাহলে 30%-এর মূল্য হচ্ছে এই 7,20,000 টাকা। তাহলে তার সম্পত্তি যে 100%, তার মূল্য কত? আমরা ঐকিক নিয়ম করব, তাই 1% আগে বের করব। তাহলে 7,20,000 ভাগ হচ্ছে 30, আর আমরা যদি 100% বের করতে চাই, যেহেতু আমরা মোট সম্পত্তির পরিমাণ বের করতে চাই, তাহলে আমরা 100% বের করতে চাবো। তাহলে 100%-এর মূল্য হবে যে 7,20,000 গুণন 100 ভাগ হচ্ছে 30। একটা শূন্য কাটা, 3 দিয়ে কাটলে 3 24-এ হচ্ছে 72, 1 2 3 4, 4টা শূন্য ছিল, 1 2 3 4, আর এইখানে একটা শূন্য কাটা গেছে, আর একটা শূন্য থাকবে।
তার মানে 1 2 3 4 5টা শূন্য থাকবে, এখানকার একটা শূন্য আর এখানকার 4টা শূন্য। তাহলে আমরা এইভাবে করে দিলে 24 লাখ টাকা হচ্ছে তার মোট সম্পদের মূল্য হচ্ছে 24 লক্ষ টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝছেন কিনা একটু জানান আমাকে। সবাই কি ক্লিয়ারলি বুঝছেন? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার ভোটের একটা অঙ্ক আছে যে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বীর চেয়ে 7500 ভোট বেশি পেয়েছেন। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে আপনি নিজেই বলতে পারবেন যে তিনি পেয়েছেন 60%, তাহলে তার প্রতিদ্বন্দ্বী কত পার্সেন্ট পেয়েছেন বলেন? একটু আমাকে বলেন তো, যে এই যে ভোটারের মধ্যে 60% ভোট যে প্রার্থী সে মানে যে আসলে নির্বাচিত হয়েছে সে পাইছে, তাহলে তার প্রতিদ্বন্দ্বী কত পাইছে? 100%। তো মানে মোট ভোটার তো হচ্ছে 100%, যে যতজন ভোট দিয়েছে 100%। তাহলে ইনি যদি 60% পান, তার একমাত্র যেহেতু প্রতিদ্বন্দ্বী সে পাইছে বাকি 40%। ক্লিয়ার? বাকি 40% পেয়েছে, তাই না? বাকি 40% পেয়েছে, বাকি যে প্রার্থীটা আছে। তাহলে তিনি পেয়েছেন 60, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 40। ইনি আবার তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে 7500 ভোট বেশি পেয়েছেন। আচ্ছা, পার্সেন্টেজে তিনি কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছেন ওনার চেয়ে, প্রতিদ্বন্দ্বীর চেয়ে? উনি পাইছেন 60, তাহলে তার প্রতিদ্বন্দ্বী পাইছে 40। তাহলে কত পার্সেন্ট ভোট বেশি পাইলেন? এই দুজন মাইনাস করলে কত আসে? 20%। তার মানে এই যে 20% যে পার্সেন্টেজে যেটা 20%, সেইটা ভোটের মামলায় সেটা হচ্ছে 7500 ভোট, তাই না? মানে 100%-এর মধ্যে উনি নিজে পাইছেন 60%, তাহলে বাকি জন পাইছে 40%। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি যে উনি ওনার প্রতিদ্বন্দ্বী চেয়ে 20% ভোট বেশি পেয়েছেন। তাহলে এই পার্সেন্টেজের মামলায় যেটা 20%, সেটা ভোটের মামলায় হচ্ছে 7500 ভোট, প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি 7500 ভোট বেশি পেয়েছেন। তাহলে আমরা 1%-এর যদি মান বের করতে চাই, তাহলে 7500 ভাগ হচ্ছে 25। আমরা যদি মোট ভোটারের সংখ্যা বের করতে চাই, তাহলে 100% বের করতে হবে। তারপর 7500 গুণন 100 ভাগ হচ্ছে 25। আমরা 25 দিয়ে কাটলে 5 25 4 25 হচ্ছে 100। তাহলে 4 গুণন 75, তাহলে 4 গুণন 75 করলে আসবে হচ্ছে 300। তারপরে আরও দুইটা শূন্য আছে, তার মানে 30,000 ভোটার সেখানে উপস্থিত ছিলেন নাকি? 4 দিয়ে করলে 300 আসে না? উপস্থিত ভোটারের 20% ভোটারের একজন নির্বাচিত, তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী চেয়ে 7500 ভোট বেশি পেয়েছেন। ও সরি, এখানে তো 20%, এটা আবার 25 দিচ্ছি কেন? দুরু, এটা হচ্ছে 20, তাহলে এখানে আসতেছে 20। তাহলে আমরা 20 কে 20, 5 20 100, তাহলে 5 গুণন 75 করতে হবে। আমি কি করছি? আচ্ছা, তাহলে আমরা তাহলে কি পাচ্ছি এটা? তাহলে 5 5 25, তাও কি হবে? আমরা 0 0 5 5 হচ্ছে 25, তারপরে 5 7 হচ্ছে 35, আর 2 হচ্ছে 37, 37,500 ভোট। ঘ নাম্বার অ্যান্সার হবে। হ্যাঁ, এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। এটাও অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটা হবে ঘ নাম্বার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ঘ নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ, 37,500 ভোট। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, রাইট। এটা কিন্তু ঘ নাম্বার হবে, ক নাম্বার হবে না, ঘ। ওকে, আচ্ছা, মূল্য ব্যবহার হ্রাস বৃদ্ধি সংক্রান্ত। তাহলে মূল্য আর ব্যবহার হ্রাস বৃদ্ধি সংক্রান্ত বিষয়টা, কনসেপ্টটা হচ্ছে এরকম। আমি এখানে দেখেন, এখানে আগে কনসেপ্টটা বলি। হ্যাঁ, কনসেপ্টটা কীভাবে করে করতে হয়, সেই কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনার যে মূল্যের বৃদ্ধি এবং হ্রাসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে, সেটা কি চার্জ হচ্ছে না নাকি? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে
মূল্যের হ্রাস বৃদ্ধির যে ব্যাপারটা আছে, ওকে হয়েছে, যে দেখেন চিনির মূল্য 10% হ্রাস পেয়েছে, মানে আমি একটু বেসিকটা আগে বলবো তারপরে শর্টকাটটা বলতেছে। বেসিক তো চিনির মূল্য আপনি যদি ধরে নেন যে চিনির মূল্য আগে ছিল 100 টাকা, চিনির পূর্ব মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 10% কমে কত টাকা হইলো? 10% কমে 90 টাকা হয়েছে। তাহলে 100 টাকার জিনিস 90 টাকা হয়েছে, তাই না? তো আপনি ব্যবহার শতকরা কত বাড়ালে খরচ একই থাকবে? তার মানে দেখেন এখন আপনার কিন্তু 90 টাকা হয়েছে, মানে এই 90 টাকা আপনি যেটা আগে মানে আপনি চিনি যে ব্যবহার করতেন সেটার ব্যবহার যদি আপনি একই রাখেন তাহলে আসলে আমাদের 100 টাকার জায়গায় 90 টাকা খরচ হবে। তাহলে এখন আমি যদি চিন্তা করি, আমি যদি এইভাবে করে চিন্তা করি যে আমি 90 টাকায় আমাকে ব্যবহার বাড়াতে হবে কত টাকা বলেন? এই 90 মানে 100 টাকার মধ্যে 100 টাকার জিনিসটা কিন্তু এখন 90 টাকা হয়েছে। তার মানে আবার যদি ওইটা ব্যবহারটা 100 টাকায় আনতে হয় তাহলে 100 টাকায় আনতে হইলে বাড়াতে হবে কত টাকা বলেন তো? ব্যবহার বাড়াতে হবে 100 টাকায়, ব্যবহার বাড়াতে হবে হচ্ছে 10 টাকা, 10 টাকার ব্যবহার বাড়াতে হবে। কেন? কারণ 90 টাকার জায়গায় 100 টাকা যদি করতে হয় তাহলে 90 টাকা থেকে আমাকে 100 টাকা করতে হলে 10 টাকা ব্যবহার বাড়াতে হবে, কিন্তু পার্সেন্টেজে কত টাকা তাহলে বাড়াতে হবে? তাহলে 1 টাকায় বাড়াতে হবে হচ্ছে 10/90। তাহলে আমি যদি বলি এখন 100 টাকায় কত বাড়াতে হবে, তাহলে 100 টাকায় বাড়াতে হবে 10 গুণন 100 ভাগ হচ্ছে 90। 10 গুণন 100 ভাগ 90 মানে এখানে নিচে থাকলো 9, 100কে 9 দিয়ে ভাগ করলে কি আসবে? 100কে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন 9 9 11 হচ্ছে 99, তাহলে আমাদের 1 থাকে, তাহলে 11 পূর্ণ 9-এর 1%, 11 পূর্ণ 9-এর 1% আসলে আমাদেরকে বাড়াতে হবে। মানে এটাই হচ্ছে বেসিক নিয়ম। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক নিয়ম, যে বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে 10% যেহেতু কমে গেছে তাহলে এখন ওই জিনিসের দাম পড়ছে হচ্ছে 90 টাকা, কিন্তু আমার খরচটা একই রাখতে হলে এই 90 টাকা থেকে আমাকে আরও 10 টাকা বাড়াতে হবে। তাহলে 90 টাকার জিনিসটা যদি আমাকে 10 টাকা ব্যবহার বাড়াই তাহলে আবার 1 টাকায় কত, 100 টাকায় কত, এটাই হচ্ছে বেসিক নিয়ম, হচ্ছে এটা। ক্লিয়ার, বোঝা গেছে? আর এটা শর্টকাটটা তো প্রথমে দিয়েছি, যদি ব্যবহার বৃদ্ধি করতে চাই তাহলে কতটুকু মূল্য হ্রাস হয়েছে সেইটা ইন্টু 100 ভাগ 100 মাইনাস হচ্ছে মূল্য হ্রাস। যেমন 10% হ্রাস পেয়েছে, তাই 100 থেকে আমি 10 বিয়োগ করলে নিচে আসবে 90, আর কতটুকু হ্রাস পেয়েছে 10% মানে উপরে থাকবে 10 ইন্টু হচ্ছে 100%, এইটা করে দিলে অ্যান্সার হয়ে যাবে। মানে উপরে থাকবে কতটুকু হ্রাস পাইছে সেইটা, আর হ্রাস পেলে 100 মাইনাস 10টা নিচে আসবে, আর বৃদ্ধি পেলে 100 প্লাস ওই মানটা নিচে থাকবে, এই আর কি। মানে শর্টকাটটা খুবই সহজ অবশ্য। 100কে 9 দিয়ে ভাগ করলে 9 11 99, 99 মানে 11 পূর্ণ 9-এর 1, এই এত পার্সেন্টই অ্যান্সার আসতেছে। এই যে মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের মূল্য হ্রাস পেয়েছে তাই 100 থেকে কতটুকু হ্রাস পেয়েছে সেটা বিয়োগ করে দিব, সেটা নিচে থাকবে, কতটুকু হ্রাস পেয়েছে সেটা উপরে ইন্টু 100%, এটাই হচ্ছে শর্টকাট। কিন্তু বেসিক নিয়মটাও জানাটা ভালো আর কি, কাজে লাগবে। যেমন চিনির দাম 20% কমে গেল, চিনির ব্যবহার কি পরিমাণ কমালে ও অপরিবর্তিত থাকবে? তাহলে 20% কমে গেছে, তাহলে 20 থাকবে উপরে, আর 100 মাইনাস 20 থাকবে নিচে। 100 থেকে 20 বিয়োগ করলে 80 ইন্টু 100% করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 0 0 কাটা, এখানে 4, তাহলে 4 দিয়ে কাটলে 4 25, তার মানে 25% হবে অ্যান্সার। তাহলে 25% বাড়াতে হবে। অথবা আমি যদি বেসিক নিয়মে করতে চাই, বেসিক নিয়মে করতে চাইলে বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু 20% কমে গেছে এখন আছে আর 80 টাকা, 80 টাকায় আমাকে ব্যবহার যদি একই রাখতে হয় তাহলে 20 টাকা আমাকে বাড়াতে হবে। তাহলে 80 টাকায় যদি 20 টাকা হয় তাহলে 1 টাকায় কত এবং 100 টাকায় কত? তাহলে 100 টাকায় আসতেছে 20 গুণন 100 ভাগ হচ্ছে 80, 20 গুণন 100 ভাগ হচ্ছে 80, তাহলে এখানে আমরা পাচ্ছি 25 টাকা, মানে হচ্ছে 25%। একই কথা, তেলের দাম 25% বৃদ্ধি পেলে তেলের উপর শতকরা কতটুকু কমালে ব্যবহার বৃদ্ধি পাবে না? ঠিক আছে, এগুলো পারা যাবে। দেখেন এখানে খেয়াল করেন, 25% যদি বৃদ্ধি পায় তার মানে আমরা উপরে দিব 25, নিচে দিব 100 প্লাস 25, 100-র সাথে প্লাস 25 ইন্টু 100%, এই তো কাহিনিটা। তাহলে 25 ভাগ 100 প্লাস 25 মানে 125, আর ইন্টু 100%, তার মানে আমরা পাচ্ছি 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, 5 দিয়ে কাটলে 4 5 20%, তার মানে 20% হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত কমালে অ্যান্সার হচ্ছে 20% কমালে, তো অ্যান্সার এটা 20% কমালে। আচ্ছা, এখানে একটা মানে ট্রিক খাটায়, বুঝছেন? কোশ্চেনটা এরকম যদি দেয় আপনার, হ্যাঁ, যদি
তেলের ব্যবহার 20% বাড়ালে ব্যবহার কত কমালে তেল বাবদ খরচ একই থাকবে। তো এখানে ট্রিক্সটা আমি একটু বলি। ট্রিক্সটা হচ্ছে এই জায়গায় মানে অনেক স্টুডেন্ট আছে, আমি তো স্টুডেন্ট টাইপ অনেক দিন থেকে পড়াই, অনেক টাইপের স্টুডেন্ট আছে, মানে কিছু স্টুডেন্ট মাথায় এতটা কম খাটাতে চায়, সেই জন্য ওরা জাস্ট এইটা মুখস্থ রাখে যে 20% হলে 25% অ্যান্সার হবে, 25% হলে 20% অ্যান্সার হবে, এবং অপশনের মধ্যে আপনার সুন্দর মতো করে এখানে 25% অ্যান্সার দেওয়া থাকবে, এবং এই 25% কিন্তু ভুল অ্যান্সার। দেখেন কাহিনিটা কীরকম, আপনাকে বলছে তেলের এত পার্সেন্ট বাড়ালে, আপনি দেখেন তো হিসাব করেন, এত পার্সেন্ট বাড়ালে মানে উপরে থাকবে 20, আর যেহেতু বাড়ছে তার মানে 100 + 20 মানে 120 নিচে, আর ইন্টু হচ্ছে 100%। এই ক্ষেত্রে 6, এটা আস্তে আস্তে 6, 100কে 6 দিয়ে ভাগ করলে আরও কাটাকাটি যায়, মানে এখানে আমাদের এটা কিন্তু বিসিএসে আসা কোশ্চেন আর কি, উপরে 50 নিচে 3, 50কে 3 দিয়ে ভাগ করলে আসলে অ্যান্সার কত আসতেছে 316 হচ্ছে 48, 316 হচ্ছে 48, মানে আমাদের 16.32% হবে অ্যান্সার। তো দেখেন বিষয়টা হচ্ছে কমলে নাকি বাড়লে এই কথা কিন্তু বুঝতে হবে। 20% যখন কমে তখন কিন্তু সেইটা কিন্তু 25% অ্যান্সার হয়, আবার 25% যখন বাড়ে তখন কিন্তু সেটা 20% অ্যান্সার হয়। তাই এইটা ওইভাবে করে মুখস্থ করার কোনো কাহিনী নাই, এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় ইতিমধ্যে চলে আসছে বিসিএসে। তো সেই জন্য তেলের ব্যবহার 20% বাড়ালে আর আপনি প্রথমে অ্যান্সার দিয়ে দিলেন 25%, তাহলে কিন্তু ভুল, এটা কিন্তু 16.32% হবে অ্যান্সার। তো কাহিনী হচ্ছে এরকম, আপনি ওইভাবে চিন্তাই করবেন না, আপনার মাথায় থাকতে হবে, আপনি শর্টকাটটা চিন্তা করতে পারেন, সমস্যা নাই, কারণ 20% বাড়লে বলছে, তাহলে 20% বাড়লে হইলে কি হবে, তার মানে নিচেরটা আসবে 100 + 20, আর উপরে থাকতেছে 20 × 100%, করলে কিন্তু 16.32% অ্যান্সার আসে। ক্লিয়ার, বোঝা গেছে? সবাই বুঝছেন? মানে মাথা গোবর দিয়ে ভর্তি করা যাবে না। কিছু স্টুডেন্ট আছে গোবর, পুরো মাথার মধ্যে গোবর আছে, যে 20 থাকলে 25, 25 থাকলে 20 দ্বারা চিন্তা করে, এগুলো হচ্ছে গোবরওয়ালা মাথা। এইরকম হওয়া যাবে না, এরকম হইলে পরীক্ষা ভালো করা যাবে না। একবারে স্যার যে জায়গায় ধরা দিতে চায় আপনি সে জায়গায় ধরা খাবেন আর কি, টিচার যে জায়গায় ধরা দিতে চায় আপনি সেই জায়গায় ধরা খাইলে শেষ, আপনার আর পরীক্ষা দেওয়ার কোনো মানে নাই। টিচার যে জায়গায় ধরা দিবে সেই জায়গাতে আপনাকে ক্লিয়ার থাকতে হবে। অথবা আপনি চিন্তা করতে পারেন যে 20% বাড়ালে মানে 120 টাকা, 120 টাকা আমাকে ব্যবহার কমাইতে হবে 20 টাকা, তাহলে 120 টাকায় ব্যবহার কমাইতে যদি 20 টাকা হয়, 120 টাকায় যদি আমাকে 20 টাকা ব্যবহার কমাতে হয়, তাহলে 1 টাকায় ব্যবহার কমাতে হবে 20/120, আর 100 টাকায় ব্যবহার কমাতে হবে 100 টাকায় ইন্টু হচ্ছে 100, এইভাবে করেও আপনি, হ্যাঁ, এটা হলো 50/3 মানে 16.32%। বেসিক দিয়ে করতে পারেন, শর্টকাট দিয়ে করতে পারেন, কিন্তু 20, 25, 25, 20 করা যাবে না। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এবার আসেন ওকে, এবার আসেন যে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বের অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়, এই টাইপের কোশ্চেন আসে না? খুব আসে, খুব আসে, এই টাইপের কোশ্চেন খুবই আসে, খুব পরিমাণে বেশি পরিমাণে আসে। হ্যাঁ, তো আপনাকে কি মানে এখানকার মাথায় রাখতে হবে কি জানেন, এখানকার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, এই যে পূর্বের চেয়ে বেশি পাওয়া যায় কম পাওয়া যায়, কি পণ্যটা বেশি পাওয়া যাচ্ছে, 2টি কলা বেশি পাওয়া যাচ্ছে, এই 2টি কলার বর্তমান মূল্য আপনি লিখে ফেলবেন। মানে সবসময় এটা হচ্ছে বর্তমান মূল্য। কি মূল্য? বর্তমান মূল্য। আপনার যাই জায়গা থাকুক আপনাকে আগে বর্তমান মূল্যটা বের করতে হবে। যেহেতু পণ্য যে জিনিসটা বেশি পাওয়া যাচ্ছে সেটার বর্তমান মূল্যটা আপনি বের করে ফেলবেন। সেটার মূল্যটা কি হবে, আপনার যদিও বর্তমান মূল্যই চাইছে, বর্তমানে একটি কলার দাম কত, মানে একটি কলার বর্তমান মূল্য চাইছে, 2টি কলার বর্তমান মূল্য, মানে যেই জিনিসটা বেশি পাওয়া যাবে সেটির বর্তমান মূল্যটা আগে লিখে ফেলবেন। ঠিক আছে? তো 2টি কলার বর্তমান মূল্য কিভাবে পাবেন, সেটা হচ্ছে যত টাকায় মানে কত পার্সেন্ট কমেছে, এই যে আপনার 20% কমেছে, 20% কমার জন্য 12 টাকায় এই 2টা কলা বেশি পাওয়া যাচ্ছিল বা কম পাওয়া যায়, এই জিনিসটা দেওয়া থাকবে। কত টাকায় আর কত পার্সেন্ট এটা দেওয়া আছে না, এই দুটো আমরা গুণ করে দিব। তাহলে 2টি কলার বর্তমান মূল্য হচ্ছে এই 12 এর 20%, মানে 12 × 20% মানে 20/100, তাহলে 5 20 হচ্ছে 100,
তার মানে 12/5, তাই না? তাহলে 12/5 টাকা। তাহলে আমরা এখান থেকে আমরা একটি কলার বর্তমান মূল্য, আমরা যদি বলি একটি কলার বর্তমান মূল্য, তাহলে আমরা কি পাবো? একটি কলার বর্তমান মূল্য, তার মানে 12/5, এরও অর্ধেক। এরও অর্ধেক মানে কি? নিচে একটা 2 দিয়ে গুণ যাবে, নিচে 2 দিয়ে গুণ, নিচে 2 দিয়ে গুণ মানে কিন্তু 2 দিয়ে ভাগ করা। তার মানে 12/10, 12কে 10 দিয়ে ভাগ করলে কি 1.2, তাই না? 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2, তার মানে টাকার পরিমাণ দাঁড়াবে হচ্ছে 1.2 টাকা। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছেন? কাহিনিটা বুঝতে পারছেন? মানে ওই যে 2 ঘর আগে 10, 1 ঘর আগে দশমিক আসবে, 10 দিয়ে যেহেতু ভাগ। কি করলাম? এই যেই পণ্যটা বেশি পাওয়া যাবে সেইটির বর্তমান মূল্য সমান, মানে এখানে যেই টাকাটা দেওয়া থাকবে এত এর এত %, এটা দিয়ে দিলেই আসলে অ্যান্সার হয়ে যাবে বর্তমান মূল্য। সেখান থেকে একটি কলা বর্তমান মূল্য। তাহলে 12 গুণন 20/100, মানে 12 এর 20% মানে কি? 12 গুণন 20/100 কাটাকাটি করলে 12/5, তার মানে একটি কলার বর্তমান মূল্য হচ্ছে 12/5 ইন্টু 2, মানে 12/10 মানে 1.2। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই টাইপের অবশ্য অনেক অঙ্ক থাকে, আমি আরও একটা অঙ্ক করাই দিতে চাই। আমি আচ্ছা দেখি আগে, আমার এই টাইপের অঙ্ক রিটেনে অনেক আসে। হ্যাঁ, রিটেনে আমি দেখছি যে এই যে আমার যে ম্যাথ এক্সপেক্টর বইটা আছে, যেটা রিটেনের বই, হ্যাঁ, ওইটাতে তো প্রচুর পরিমাণে অঙ্ক আছে এই টাইপের। এখানে দেখি আরও এই টাইপের কী কী অঙ্ক আছে। আচ্ছা আচ্ছা, আরও 2টা অঙ্ক আছে আমার বইয়ের মধ্যে, 2-3টা অঙ্ক আছে। তো সেই 2টা অঙ্ক মধ্যে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এখানে যাকে স্লাইড বানাতে দিয়েছিলাম সে মাত্র একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, গমের মূল্য 15% কমে যাওয়ায়, এখানে বলেছে, কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা লেখেন যে গমের মূল্য 15% কমে যাওয়ায়, 15% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষায় 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কেজি গমের বর্তমান মূল্য কত? 1 কেজি গমের বর্তমান মূল্য, আচ্ছা ওকে, তো 1 কেজি গমের বর্তমান মূল্য কত? তো এইখানে ওই একই কথা প্রযোজ্য, যে অঙ্ক খুবই সহজ। এটা আমরা কি করব? কতটুকু বেশি পাওয়া যায়? 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, যেটা বেশি পাওয়া যায় সেইটার বর্তমান মূল্য লিখে ফেলবো, যে 1 কুইন্টালের বর্তমান মূল্য। আরে হুম, 1 কুইন্টাল গমের বর্তমান মূল্য, সবসময় বর্তমান মূল্য লিখবো। মনে রাখতে হবে যেটা বেশি পাওয়া যাচ্ছে বা কম পাওয়া যাচ্ছে সেটার বর্তমান মূল্য লিখে ফেলবো। সেটা কি? এই যেই পার্সেন্টেজ দেওয়া আছে আর যেই টাকাটা দেওয়া আছে, এটা দুটো গুণ করব। তার মানে 6,000 এর মানে গুণন 15%, মানে 15/100, 2টা শূন্য কেটে দিলে তাহলে 6-15 হচ্ছে 90, তারপরে 2টা শূন্য, মানে একটা শূন্য, মানে হচ্ছে 900 টাকা। তাহলে 1 কুইন্টাল গমের বর্তমান মূল্য হচ্ছে 900 টাকা। তাহলে আমার 1 কুইন্টালই চাইছে মনে হয়, না? 1 কুইন্টাল গমের বর্তমান মূল্য চেয়েছে। তার মানে এখানে আসলে অ্যান্সারটা আসলে 900 টাকায়। দেখি আমি আগে কোশ্চেনটা আর একটু ভালো করে দেখি। 1 কুইন্টাল না, 1 কেজি চেয়েছিল, 1 কেজি। আচ্ছা, 1 কেজি চেয়েছিল, 1 কুইন্টাল না, অপশন কোশ্চেনের মধ্যে 1 কেজি চেয়েছে। আচ্ছা, তাহলে 1 কুইন্টাল মানে কত কেজি? 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। যেহেতু 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, তাহলে 1 কেজি গমের তাহলে বর্তমান মূল্য কত হচ্ছে? তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা যেটা বলবো, 1 কেজির বর্তমান মূল্য যেটা দাঁড়াবে, আরে খুব ভেজাল করতেছে তো। তাহলে 1 কেজির গমের বর্তমান মূল্য যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে 900 ভাগ হচ্ছে 100, তার মানে হচ্ছে 9 টাকা। তার মানে অ্যান্সার অপশনের মধ্যে 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা ছিল, তার মানে হবে 9 টাকা।
তাহলে আমাদের সিস্টেমটা কি, যে 1 কুইন্টাল যেহেতু গম বেশি পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে 1 কেজি গমের বর্তমান মূল্য কত টাকা, সেটা আমরা আসলে এইভাবে করে বের করব। ক্লিয়ার, বুঝা গেছে? পারবো? ওকে, এই গেল। আচ্ছা, এইখানে আরও একটা জিনিস আছে, হ্যাঁ, আরও একটা জিনিস আছে, আপনাদের জিনিসটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে যে আমার এখানে ম্যাজিক ম্যাথ বইয়ে এটা কোশ্চেনটা আছে, যদি পূর্ব মূল্য চায়, যেমন চালের দাম 20% বৃদ্ধি পাওয়ায় পূর্বাপেক্ষা, মানে এই জিনিসটা যদি পূর্ব মূল্য চায়, আর পেনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সরি, আপনাদের অসুবিধার জন্য দুঃখিত। আচ্ছা, ওকে, এটার বিষয়টা হচ্ছে এরকম যে 20% বৃদ্ধি পাওয়ায় কিসের দাম, এটা চালের দাম, বলছে যে চালের দাম 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়। 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়, এখানে প্রতি কেজি চালের 1 কেজি চালের পূর্ব মূল্য চাইছে, 1 কেজি চালের পূর্ব মূল্য, হ্যাঁ, এই জিনিসটা চেয়েছে। তাহলে আসলে কত টাকা হবে 1 কেজি চালের পূর্ব মূল্যটা? তো এখানে যে বিষয়টা যেটা, সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যে আপনাদেরকে বললাম যে জিনিসটা আপনি যে লিখবেন যে 5 কেজি চাল কম পাওয়া গেছে, কম বা বেশি যতটুকু পাওয়া গেছে সেটা বর্তমান মূল্য, অল টাইম কিন্তু এইটা হচ্ছে বর্তমান মূল্য। তাহলে 5 কেজির কিন্তু এটা বর্তমান মূল্য, পূর্ব মূল্য কিন্তু নয়, বর্তমান মূল্য। সেটা সমান আমরা কি লিখবো, ওই যে 750 যে আছে, এই যে 750 টাকার এই যে 20%, 750-এর 20%, 750 ইন্টু হচ্ছে 20%, তার মানে দুটো শূন্য, এই দুটো শূন্যর সাথে কাটা, 75 গুণে 150 টাকা। তার মানে 5 কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে 150 টাকা। তার মানে 1 কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে আমার 150 ভাগ হচ্ছে 5, মানে 30 টাকা। 30 টাকা হচ্ছে বর্তমান মূল্য। আচ্ছা, 30 টাকা হচ্ছে বর্তমান মূল্য, কিন্তু আমার চাইছে পূর্ব মূল্য। তাহলে পূর্ব মূল্য কেমনে পাবো? তো আপনি যদি আমার ক্লাসটা ঠিকমতো করে থাকেন, তাহলে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, ওই কথাটার প্রেক্ষিতে কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন, তাড়াতাড়ি করতে পারবেন আর কি। আপনি দেখেন, আমি যদি এইভাবে করে চিন্তা করি যে বর্তমান মূল্য সমান, আপনি চিন্তা করেন বর্তমান মূল্য সমান পূর্ব মূল্য এর, মানে পূর্ব, বর্তমান ইকুয়াল পূর্ব এর কত পার্সেন্ট বলেন? আপনি দেখেন পূর্ব এর বর্তমান, মানে পূর্ব যেটা ছিল সেটাকে যদি আমি 100% চিন্তা করি, তার 20% আসলে বাড়ছে, তাহলে 20% বেড়ে সে কত হয়েছে 120%। তাহলে পূর্ব এর 120% মানে কিন্তু হচ্ছে 120% মানে কিন্তু বর্তমান। এই পূর্বের মানটা আমরা কিন্তু জানি না, বর্তমানের মানটা জানি 30, কারণ বর্তমানের মান যেহেতু আমি জানি 30, এটার মান হচ্ছে 30। তার মানে আমি বলতে পারবো কি যে 30 ইকুয়াল পূর্ব ইন্টু 120 ভাগ 100। তাহলে সেখান থেকে পূর্ব মূল্য কত টাকা? পূর্ব মূল্য হচ্ছে আমাদের 30 গুণন 100 ভাগ হচ্ছে 120। তাহলে আমাদের 4 আসতেছে, 4 দিয়ে কাটলে 25 টাকা। তার মানে 25 টাকা হবে অ্যান্সার। মানে ব্যাপারটা হচ্ছে, আপনাদের কাহিনীটা আমি বলি যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা কাহিনী আপনাদের বলি। এটা আসে প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা 2014-তে, এবং এইটার অপশনে কিন্তু 30ও দেওয়া আছে, 25ও দেওয়া আছে, মানে 30-25 দুইটাই দেওয়া থাকতে পারে। কথাটা কি বুঝছেন? তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে 25, এটা কিন্তু 30 অ্যান্সার হবে না। 30 কিন্তু বর্তমান মূল্য, হ্যাঁ। তার বর্তমান আপনি কিন্তু আরও অনেকভাবে করতে পারেন, যেমন কেউ যদি এই নিয়মটা না করে ঐকিক নিয়মে করে, তাও কিন্তু মানে ঠিক আছে, যে হ্যাঁ কেউ যদি এটা ঐকিক নিয়মে করতে চায়, ঐকিক নিয়মে করতে পারে। যে ঐকিক নিয়মে কীভাবে করবে? ঐকিক নিয়মে এইভাবে করলো যে যেহেতু 20% বৃদ্ধি পাইছে, তার মানে পূর্ব মূল্য যদি 100 টাকা হয়, পূর্ব মূল্য মনে করেন 100 টাকা, তাহলে 20% বৃদ্ধি পেয়ে আমাদের বর্তমান মূল্য কত? 120 টাকা। তারপরে ঐকিক নিয়ম এভাবে করলো যে বর্তমান মূল্য 120 হইলে পূর্ব মূল্য 100, বর্তমান মূল্য 1 হইলে পূর্ব মূল্য 100/120, বর্তমান মূল্য আমাদের 30 টাকা হইলে আমাদের পূর্ব মূল্য হবে 100 গুণন 30
ভাগ হচ্ছে 120, কাটাকাটি করলে আমরা 4, এখানে 4 25 125 টাকা পাবো। মানে এটা কিন্তু ঐকিক নিয়মেও করা যাচ্ছে, তাই না? ঐকিক নিয়মে করা যায় না? বুঝছেন কি ঐকিক নিয়মটা বুঝছেন? যে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য কত? 20% লাভে বর্তমান মূল্য কত? 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য 120। তাহলে বর্তমান মূল্য, যেহেতু আমি বর্তমান মূল্য পেয়ে গেছি, তার বর্তমান মূল্য বাম পাশে থাকবে। বর্তমান মূল্য 120 হলে পূর্ব মূল্য 100, বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য 100 বাই আমাদের 120। তাহলে বর্তমান মূল্য 30 টাকা হলে আমাদের পূর্ব মূল্য কত টাকা ছিল, এভাবে করেও করা যায়। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা কিন্তু পূর্ব মূল্য কিন্তু আমি ডিরেক্ট বের করতে পারবো না। আমাদের ডিরেক্ট যেটা বের হবে সেটা হচ্ছে বর্তমান মূল্য, সেখান থেকে পূর্ব মূল্যে কনভার্ট করে নিয়ে যাইতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ নাহলে কিন্তু ভেজালে পড়ে যাবে যে পূর্ব মূল্য দেওয়া আছে, পূর্ব মূল্য বের করতে বলছে নাকি বর্তমান মূল্য বের করতে বলছে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এই লাস্ট হচ্ছে আমাদের কমিশনের অঙ্ক। কমিশনের অঙ্কটা দেখি। কমিশনের অঙ্ক এগুলো নর্মাল, মানে আপনার বেসিক থাকলেই করতে পারবেন, এটা কিছুই নাই এর মধ্যে। তবে রিটেনে কিছু কিছু অঙ্ক আমি বেশি করাই এখানে। রিটেনে কিছু কঠিন অঙ্ক আসে এখান থেকে, অনেক বেশি কঠিন আর কি, ঘুরানো। বিক্রয় মূল্য থেকে কমিশন, এগুলো এমসিকিউতে এরকম আসে না সাধারণত, এই নর্মাল অঙ্কই আসে। একটি গণিত বইয়ের কিনতে 15% কমিশন দেয়। বইটির প্রকৃত মূল্য যদি 120 টাকা, যদি কাভারে লিখিত দাম হচ্ছে 120 টাকা দেওয়া থাকে, তাহলে কিনতে কত টাকা লাগবে? তাহলে আপনি দেখেন যে এই 120 টাকা মানে হচ্ছে, এটা হচ্ছে 100% দাম, তার মধ্যে 15% কমিশন দিচ্ছে, তার মানে এটা বিক্রিত মূল্য হচ্ছে 100 থেকে 85 বা 15 বাদ দিলে 85%। তার মানে আমি এভাবে চিন্তা করতে পারি যে 100%-এর মূল্য যদি 120 টাকা হয়, তাহলে 1%-এর মূল্য কত? 120 ভাগ 100, আমার হচ্ছে 85% মূল্যে কিনতে পারবো। তার 85%-এর দাম হবে 120 গুণন 85 ভাগ হচ্ছে 100। হ্যাঁ, এটা এভাবে করে যদি আমরা ভাগ করি, এখানে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 সাথে 35, আর এখানে 5 দুগুণে 10, এখানে 6, তাহলে 6 সাথে 42, 6 একে 6, আর 4 হচ্ছে 10, মানে 102 টাকা। তারপরে 102 টাকা হবে। আচ্ছা, মানে এই জিনিসটা হচ্ছে এরকম যে আমরা একটু আগে বললাম না যে 120 টাকার 100% মানে 120 টাকা, যেহেতু 15% কমিশন দিচ্ছেন, তার মানে এর 15% কমিশন মানে এর 85%-এর দাম কত, এটা বের করলেই হয়ে যায় আসলে। 120 গুণন 85 ভাগ 100, মানে এত কাহিনী না করে এটা করলেই হয়ে যায়। যেখানে 17, এখানে আবার 2 থাকে, এটা 2 দিয়ে কাটলে 6, তার মানে 102 টাকা। এইভাবে করে করলেও হয়। অথবা আরও একভাবে করা যায় যে 120-এর 15% বের করলাম, 15% বের করে যে 120-এর 15% হচ্ছে কমিশন, তাহলে কমিশন আগে বের করলাম, তারপরে 120 থেকে বিয়োগ করে দিলাম, তাও হইতে পারে। যে 120 গুণন 15 ভাগ হচ্ছে 100, 0 0 কেটে দিলাম, 3 5 15, 5 দুগুণে 10, এখানে 6, তার মানে 18 টাকা কমিশন। তাহলে 120 থেকে আমি যদি 18 বিয়োগ করি, তাহলে 102 টাকা আসে। এরকমও করা যাইতে পারে। ক্লিয়ার? বুঝা গেছে? ঠিক আছে। ওকে। ওকে, আচ্ছা। একজন একজন বলছে যে একজন গণিত বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? তাহলে 80% মূল্যে যদি আমাদের জিনিসটা বিক্রি করে, তাহলে প্রকৃত মূল্য কত হবে বলেন?
মানে প্রকৃত মূল্য বলতে হচ্ছে 80%-এর দাম হচ্ছে আমাদের 72 টাকা, তাই না? যে শতকরা মূল্যের 80%, 80%-এর দাম হচ্ছে 72 টাকা হলে আমাদের প্রকৃত মূল্য মানে 100%-এর দামটা কত? তাহলে 72 ভাগ হচ্ছে 80, তাহলে প্রকৃত মূল্য মানে 100%-এর দাম হবে 72 ইন্টু 100 ভাগ হচ্ছে 80। তাহলে আমরা যদি 8 দিয়ে কাটি, 8 9 হচ্ছে 72, 9 গুণন 10 মানে 90 টাকা। তারপরে প্রকৃত দাম হচ্ছে 90 টাকা। একটি বইয়ের প্রকৃত মূল্য 24 টাকা, মানে বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা। এই মূল্যে এই মূল্যটা হচ্ছে প্রকৃত মূল্যের 80%। তাহলে বাকি মূল্য হচ্ছে সরকার ভর্তুকি দেন। তার মানে 80%-এর মূল্য হচ্ছে কত? 24 টাকা। তাহলে 80%-এর মূল্য হচ্ছে 24 টাকা। তাহলে বাকি 20% হচ্ছে ভর্তুকি দেন। তার মানে 1%-এর মূল্য হচ্ছে 24 ভাগ হচ্ছে 80। তাহলে বাকি 20%, মানে 100%-এর মধ্যে 20% ভর্তুকি দেন, তাহলে 20%-এর দাম হবে ইন্টু 20 ভাগ হচ্ছে 80। 0 0 কাটা, এখানে 4 4 6 হচ্ছে 24। তার ভর্তুকি দেন হচ্ছে 6 টাকা। তাহলে ভর্তুকি দেন কত টাকা? ভর্তুকি দেন 6 টাকা। মানে আপনি বুঝতেই পারতেছেন যে এই যে 24 টাকা হচ্ছে বইটার মূল্য, তাহলে 80% হচ্ছে বইটার মূল্য, যেই বইটার মূল্যের পরিমাণ হচ্ছে এই 24 টাকাটা। তাহলে বাকি 20% হচ্ছে ভর্তুকি দিয়েছেন, তাই না? 100%-এর মধ্যে যদি 80% থাকে আর বাকি 20% যেহেতু ভর্তুকি দিয়েছেন, 80%-এর মূল্য এটা হলে 20%-এর দাম কত সেটা বলেছে। কি অবস্থা, বুঝেছেন সবাই? ওকে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।